বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্য জানাচ্ছি। আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 221903। কোর্সের নাম বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। আমি ডক্টর আহমদ আলী ফয়সাল রেজা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। আজকে আমরা পড়বো অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান কোর্সের রাজনৈতিক অর্থনীতি কোর্সটি। আজকের পাঠের শিরোনাম হচ্ছে বাংলাদেশের শিল্প। আজকের ক্লাস শেষে তোমরা যেটা জানতে পারবা, শিল্পের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবা, বাংলাদেশের শিল্পের সমস্যা ও সমাধান জানতে পারবা, বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের ভূমিকা সম্পর্কে তোমরা একটা ধারণা পাবা। প্রথমে আসি, আমরা শিল্প বলতে কি বুঝি। মনোযোগ দিয়ে শুনবা যে শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া, শিল্প এমন একটা প্রক্রিয়া যেখানে একটা প্রাথমিক দ্রব্য হতে একটা মাধ্যমিক দ্রব্য এবং একটা মাধ্যমিক দ্রব্য থেকে একটা চূড়ান্ত দ্রব্য তৈরি করা হয়। অর্থাৎ একটা প্রাইমারি অবস্থা থেকে একটা সেকেন্ডারি অবস্থা, এরপরে একটা ফাইনাল অবস্থা। অর্থাৎ ধরো আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে কাগজ শিল্পের প্রথম কাঁচামাল হলো মন্ড। প্রথমে হচ্ছে বাঁশ, তারপরে মন্ড, তারপরে হচ্ছে কাগজ। এই যে প্রক্রিয়াটাকে বলা হয় শিল্প। যেমন বলা হয় সুতা, প্রথমে তুলার পরে হচ্ছে সুতা, তারপরে হচ্ছে কাপড়। এই যে প্রক্রিয়াটাকে বলা হয় শিল্প। তাহলে শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি প্রাইমারি দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য এবং পরিশেষে একটা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় শিল্প। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে শিল্প বলতে কি বুঝো। এবার প্রথমে আমরা চলে যাব শিল্পের শ্রেণী বিভাগে। মোটামুটি দুটি ভিত্তির উপর ভাগ করে শিল্পকে ভাগ করা যায়। একটা হচ্ছে আকার অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ। আকার অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ হচ্ছে তিন রকম, যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প। প্রথমে আমরা আলোচনা করব বৃহৎ শিল্প বলতে কি বুঝি। বাংলাদেশের শিল্প আইন ও শিল্পনীতি। বাংলাদেশের এই জায়গাটা মনে রাখবা, বাংলাদেশের শিল্প আইন ও শিল্পনীতি অনুযায়ী যে শিল্পের কারখানায় 250 জনের অধিক শ্রমিক কাজ করে এবং মোট বিনিয়োগ 30 কোটি টাকার উপরে। আমি আবার বলি, যে শিল্প কারখানায় 250 জনের অধিক শ্রমিক কাজ করে এবং মোট বিনিয়োগ 30 কোটি টাকার উপরে, সেটাকে বলা হয় বৃহৎ শিল্প। এটা মনে রাখার সোজা বুদ্ধি হচ্ছে যে শিল্প কারখানায় 250 জনের উপর বেশি শ্রমিক কাজ করে এবং মোট বিনিয়োগ কত টাকা হতে পারে, 30 কোটি টাকার উপরে, সেটাকে বলা হবে বৃহৎ শিল্প। এবার আসো মাঝারি শিল্প। আমরা প্রথমে বলছি যে বৃহৎ শিল্পতে 250 জনের বেশি শ্রমিক কাজ করবে, তাহলে নিশ্চিত মাঝারি শিল্পে 250 জনের কম শ্রমিক কাজ করে এবং মোট বিনিয়োগ 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকার মধ্যে। বৃহৎ শিল্পে ছিল 30 কোটি টাকার উপরে, আর মাঝারি শিল্পে থাকবে 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকার মধ্যে, সেটাকে বলা হয় মাঝারি শিল্প। যেমন এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে মাঝারি শিল্পের উদাহরণ হচ্ছে চামড়া শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প। তাহলে আমরা যদি ভালো মতো মনে রাখতে পারি যে বাংলাদেশের শিল্প আইন ও শিল্পনীতি অনুযায়ী যে শিল্প কারখানায় 250 জনের কম শ্রমিক কাজ করে এবং বিনিয়োগ 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকার মধ্যে হয়, সেটাকে বলা হয় মাঝারি শিল্প। এবার আসে ক্ষুদ্র ও কুটির শিল্প। হ্যাঁ, বাংলাদেশের শিল্প আইন ও শিল্পনীতি অনুযায়ী যে শিল্প কারখানায় 20 জন শ্রমিক কাজ করে। দেখো, প্রথমে ছিল 250 জন শ্রমিক কাজ করে, এরপরে বললাম 250 জনের নিচে, এখন আমরা বলতেছি কত, 20 জন শ্রমিক কাজ করে, সেটাকে বলা হয় ক্ষুদ্র। হ্যাঁ, আর বিনিয়োগ 50 লক্ষ থেকে টাকা। 50 লক্ষ থেকে বিনিয়োগ হচ্ছে 10 কোটি টাকার মধ্যে, তাকে 10 কোটি টাকা বলে, ক্ষুদ্র শিল্প বলে। এখন দেখো, ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের মধ্যে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। কুটির শিল্পটা হলো বাড়িতে তৈরি করা শিল্প, যেখানে 5 লক্ষ টাকার মধ্যে বিনিয়োগ হয়ে থাকে। মনে থাকবে? তাহলে আমরা শুরু থেকে আবার বলি যে শিল্প কি। শিল্প হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একটা প্রাইমারি দ্রব্য থেকে মাধ্যমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্য থেকে চূড়ান্ত দ্রব্য তৈরি করা হয়। অর্থাৎ প্রথমে তুলা থেকে সুতা তৈরি করা হয়, সুতা থেকে কাপড় তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় শিল্প। এই শিল্পটাকে আমরা কি বললাম, প্রথমে আমরা আকার অনুযায়ী 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃহৎ শিল্প, তারপর হচ্ছে মাঝারি শিল্প, তারপর শেষে হলো ক্ষুদ্র ও কুটির শিল্প। বৃহৎ শিল্প কোনটা, যেখানে 250 জনের অধিক শ্রমিক কাজ করবে এবং বিনিয়োগ হবে কত, 30 কোটি টাকার
উপরে। আর মাঝারি শিল্প হচ্ছে 250 জনের নিচে শ্রমিক কাজ করবে, বিনিয়োগ হবে 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকা। আর ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প বলতে যেখানে বিনিয়োগ হবে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এবং সর্বোচ্চ 20 জন শ্রমিক কাজ করবে। এবার আসো কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ। কাঠামো অনুযায়ী বাংলাদেশের শিল্প সমূহকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভোগ্যদ্রব্য শিল্প, মাধ্যমিক দ্রব্য শিল্প, মূলধনী দ্রব্য শিল্প। আবার বলি আমি, ভোগ্যদ্রব্য শিল্প, মাধ্যমিক দ্রব্য শিল্প, মূলধনী দ্রব্যের শিল্প। প্রথমে তোমরা বুঝতে পারছো ভোগ্যদ্রব্য শিল্প কি? যেসব শিল্প কারখানা সরাসরি মানুষের ভোগ্য উপযোগী দ্রব্য তৈরি করে তাকে ভোগ্যদ্রব্য শিল্প বলে। যেমন সাবান, সাবান শিল্প, চিনি শিল্প, সিগারেট শিল্প। এগুলি কি করে? সরাসরি মানুষ যে দ্রব্যগুলো ভোগ করে সেই সমস্ত দ্রব্য উৎপাদন করে। অর্থাৎ সোজা ভাষায় যে সমস্ত শিল্প কারখানা মানুষ সরাসরি যে জিনিসগুলো ভোগ করে সেগুলো উৎপাদন করে সেগুলোকে বলা হয় ভোগ্যদ্রব্য শিল্প। যেমন চিনি শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প ইত্যাদি। এবার আসছে মাধ্যমিক দ্রব্য শিল্প। যে সকল দ্রব্য উৎপাদিত পণ্য পুনরায় অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে। যেমন সুতা একটি প্রাথমিক দ্রব্য। এর পরে প্রথমে ছিল হলো আমরা তুলা, তুলার থেকে শুদ্ধ সুতা, সুতা হচ্ছে একটা মাধ্যমিক শিল্প। সুতা থেকে আমরা কাপড় উৎপাদন করি। এই মাঝখানের দ্রব্যটাকে বলা হয় মাধ্যমিক দ্রব্য। অর্থাৎ যে শিল্প মাধ্যমিক দ্রব্য উৎপাদন করা হয় তাকে বলা হয় মাধ্যমিক দ্রব্য শিল্প। যেমন আমরা সুতার উদাহরণ দিয়েছি যে তুলা থেকে আমরা সুতা তৈরি করব, সুতা থেকে আমরা কাপড় তৈরি করব, মাঝখানে হলো সুতা। এই সুতা শিল্পটাই হচ্ছে মাধ্যমিক দ্রব্য শিল্প। এবার আসছে মূলধনী দ্রব্যের শিল্প। মূলধনী দ্রব্য বলতে আসলে আমরা কি বুঝি? দেখো প্রথমে আমরা বলছি যেসব দ্রব্য পরবর্তীতে উৎপাদনের জন্য ব্যবহৃত হয় সেগুলোকে মূলধনী দ্রব্য, যেমন ভূমি, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। তাহলে আমি আবার বলি, যেসব দ্রব্য পরবর্তীতে উৎপাদনের জন্য ব্যবহৃত হয় সেগুলোকে মূলধনী দ্রব্য বলা হয়। যেমন ভূমি, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। এখন যে সমস্ত শিল্প কারখানায় এই মূলধনী দ্রব্য উৎপাদন করা হয় তাদেরকে বলা হয় মূলধনী দ্রব্যের শিল্প। তাহলে আমরা যদি আবার একটু শুরু থেকে পড়ি, যে কাঠামো অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হলো ভোগ্যদ্রব্য শিল্প, একটা ভোগ্যদ্রব্য শিল্প, একটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য শিল্প, আর একটা হচ্ছে মূলধনী দ্রব্যের শিল্প। ভোগ্যদ্রব্য শিল্প কোনগুলি? যে সমস্ত শিল্প কারখানা সরাসরি মানুষ যে সমস্ত পণ্য ভোগ করে সেগুলো উৎপাদন করে সেগুলোকে বলা হয় ভোগ্যদ্রব্য শিল্প। আর যে সমস্ত শিল্প মাধ্যমিক দ্রব্য উৎপাদন করে, অর্থাৎ কাঁচামাল থেকে পরবর্তী অবস্থায় যে মাধ্যমিক দ্রব্য উৎপাদন করে সেগুলোকে বলা হয় মাধ্যমিক দ্রব্য শিল্প। আর যে সমস্ত শিল্প মূলধনী দ্রব্য উৎপাদন করে, অর্থাৎ পরবর্তী কোন উৎপাদনের জন্য যে সমস্ত শিল্প দ্রব্য ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় মূলধনী দ্রব্যের শিল্প। তাহলে আমরা কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ করলাম। এবার আসো বাংলাদেশের শিল্পের সমস্যাগুলো কি কি। এই প্রশ্নটি প্রায় আসে পরীক্ষায়, মনোযোগ দিয়ে শুনবা। যে বাংলাদেশে কেন শিল্পে উন্নত করতে পারতেছি না, বা বাংলাদেশের শিল্পে প্রসারের যে সমস্যাগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর দেখো লেখা আছে দেশীয় অর্থনীতির ছোট আয়তন। যে আমাদের অর্থনীতির আয়তনটা হচ্ছে অনেক ছোট। এর কারণটা হচ্ছে মানুষের আয় কম, আয় কম বলে সঞ্চয় কম, সঞ্চয় কম হওয়ার কারণে বিনিয়োগ কম। সেই কারণে আমাদের দেশের অর্থনীতির আয়তনটা খুব ছোট। এটা বাংলাদেশের শিল্পায়নের একটা অন্যতম সমস্যা। এরপরে দেখো পাটজাত দ্রব্যের হ্রাসমান চাহিদা। এখন পাটজাত দ্রব্যের চাহিদা নাই বললেই চলে। মানুষ এখন পলিথিন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ আর পাটের বস্তা, ছালা এগুলি কিনে না। এই কারণে পাটের বাজারটা নষ্ট হয়ে গেছে। এই জন্য পাটজাত নির্ভর যে শিল্প কারখানাগুলো আমাদের দেশে ছিল সেগুলি এখন প্রায় ম্রিয়মাণ। এটা একটা বাংলাদেশের শিল্পায়নের বড় সমস্যা। এরপরে উদ্যোক্তার অভাব। তোমরা জানো যে একটা উৎপাদনের 4টা উপাদান থাকে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই সংগঠক বা উদ্যোক্তার, ভালো উদ্যোক্তার অভাব। আমাদের দেশে সবাই চাকরি করতে চায় কিন্তু কেউ নিজের উদ্যোগে কোনো কিছু করতে চায় না। এই উদ্যোক্তার অভাব বাংলাদেশের শিল্পের একটা অন্যতম সমস্যা। এরপরে আসে অর্থ সংস্থানের অভাব, মানে অর্থের একটা মারাত্মক সমস্যা। আমি যে বিজনেস করব বা আমি একটা যে কোনো কিছু করব, এই ব্যবসার জন্য প্রধান সমস্যা হচ্ছে মূলধন। আমাদের দেশে যে প্রথমেই বললাম আয় কম, আয় কম থাকার কারণে বিনিয়োগ কম, বিনিয়োগ থাকার কারণে সঞ্চয় কম। এই কারণে আমাদের অর্থ সংস্থানও খুব কম। এটা বাংলাদেশের শিল্পায়নের একটা অন্যতম সমস্যা। এবার আসে দুর্বল অবকাঠামো। কোন একটা দেশের শিল্পে উন্নত হওয়ার জন্য অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলো অনেক ভালো হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে কি হলো? অবকাঠামোর মারাত্মক অভাব। আমাদের দেশে এখনো কারেন্ট পর্যাপ্ত, বিদ্যুৎ পর্যাপ্ত নেই, সে কারণে শিল্পের মারাত্মক একটা সমস্যা দেখা যায়। এরপরে লো ভোল্টেজ সমস্যা তো আছেই, বিদ্যুতের উঠানামা করে। রাস্তাঘাট ভালো নেই, এই কারণে শিল্প আমাদের দেশে উন্নতি লাভ করতে পারতেছে না। এই জন্য দুর্বল অবকাঠামো একটা বাংলাদেশের শিল্পের অন্যতম সমস্যা।
এরপরে আসো মানব সম্পদের স্বল্পতা। বাংলাদেশে প্রচুর লোক আছে কিন্তু দক্ষ মানব শক্তির অভাব। দক্ষ মানব শক্তি ছাড়া শিল্পে উন্নতি করা যায় না। আমাদের দেশে প্রচুর মানব থাকলেও মানব সম্পদ আসলে নেই, এজন্য দক্ষ মানব সম্পদের অভাবে আমাদের শিল্প ভালো করতে পারতেছে না। এবারে দেখো প্রযুক্তির পশ্চাৎপদতা। আমরা সেই এখনো পুরাতন প্রযুক্তি ব্যবহার করি, এখনো আমরা পুরোপুরি প্রযুক্তি নির্ভর শিল্প কারখানা গড়ে তুলতে পারিনি, এখনো আমরা মানুষ শ্রমিক বিনিয়োগ করতেছি, অর্থাৎ প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা না হয়ে এখনো মানুষ নির্ভর উৎপাদন ব্যবস্থায় আমরা চলে আসি। এই প্রযুক্তি থেকে উত্তরণের জন্য আমাদের কি কি করা লাগবে? প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা চালু করা লাগবে। এই প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা না থাকার কারণে আমাদের শিল্পের সমস্যা। শ্রমিক অসন্তোষ। আমাদের মতো উন্নয়নশীল দেশের একটা গুরুত্বপূর্ণ সমস্যা বা অন্যতম সমস্যা হচ্ছে শ্রমিক অসন্তোষ। আমাদের শিল্প কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ লেগেই থাকে, এই কারণে শিল্পে আমরা ভালো উন্নতি করতে পারি না। আমরা এতক্ষণ যে সমস্যাগুলো আলোচনা করলাম, কি 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 সমস্যা আলোচনা করলাম, যে আমাদের দেশে শিল্পে কেন আমরা উন্নতি করতে পারতেছি না। প্রথমে বললাম দেশীয় অর্থনীতির ছোট আয়তন, যে আমাদের দেশের অর্থনীতির আয়তনটা হচ্ছে খুবই ছোট। তারপরে বললাম পাটজাত দ্রব্যের হ্রাসমান চাহিদা, যে আমাদের দেশে পাটজাত দ্রব্যের চাহিদা কমে যাচ্ছে। উদ্যোক্তার অভাব। এরপরে বললাম অর্থ সংস্থানের অভাব। এরপরে বললাম দুর্বল অবকাঠামো। তারপরে বলছি মানব সম্পদের স্বল্পতা, প্রযুক্তির পশ্চাৎপদতা, শ্রমিক অসন্তোষ। মনে রাখবো, আমি পরে ধরবো তোমাদেরকে যে বাংলাদেশের শিল্পের সমস্যাগুলো কি কি। এবার আসে এই সমস্যাগুলোর আমরা সমাধান আসলে কিভাবে করতে পারি। প্রথমেই দেখো আমরা বলতেছি যে এই শিল্পের যে সমস্যাগুলো আছে, এটাকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি। আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ মাথাপিছু আয়, জিডিপি, জিএনপি, এইসব প্রবৃদ্ধির হারটাকে আরো বৃদ্ধি করা উচিত। আমরা যদি মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারি, এমনি শিল্পে আমাদের উন্নতি হবে। এরপরে রাখা আছে উদ্যোক্তা শ্রেণী গড়ে তোলা। উদ্যোক্তা মানে কি? ভালো উদ্যোক্তা গড়ে তোলা, ভালো সংগঠক গড়ে তোলা। ভালো একজন সংগঠক গড়ে তুললে সে নিজেই ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে এবং সে শিল্পে একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থ সংস্থানের ব্যবস্থা। মূলধন ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, এই জন্য ভালো অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে। এরপরে লেখা আছে অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ আমরা যদি শিল্পে উন্নতি করতে চাই তাহলে আমাদের রাস্তাঘাট, কলকারখানা সবকিছু কি করা লাগবে? উন্নত করা লাগবে। অবকাঠামোগত যে উন্নয়ন সেটা করা লাগবে। এবার আসো মানব সম্পদ উন্নয়ন। একটা দেশের শিল্প মোটামুটি নির্ভর করে সেই দেশের মানব সম্পদের উপরে। আমাদের দেশের মানব সম্পদ অত বেশি উন্নত নয়, এই কারণে কি হয়? শিল্পের সমস্যা। প্লিজ তোমরা কথা বলবো না। মানব সম্পদের উন্নয়ন যদি আমরা না করতে পারি তাহলে আমাদের শিল্পের সমস্যা দূর করা যাবে না। এই জন্য শিল্পের উন্নতি করতে হলে আমাদের মানব সম্পদের উন্নয়ন করা উচিত। আমাদের শিল্পায়নের পথে প্রধান বাধা হচ্ছে প্রযুক্তির না থাকা। সে কারণে আমাদের কি কি করা লাগবে? প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। শিল্প কারখানা থেকে শ্রমিক অসন্তোষ দূর করতে হবে। শ্রমিক অসন্তোষ দূর না করতে গেলে শ্রমিক কলকারখানায় প্রায় আমরা হরতাল অবরোধ দেখতে পারি। আমরা যদি শ্রমিক অসন্তোষ দূর করতে পারি তাহলে আমাদের শিল্পে আমরা উন্নতি করতে পারবো। শিল্প উন্নয়নের পরিবেশ তৈরি। শিল্প উন্নয়নের পরিবেশ বলতে আমরা সবগুলোকে বুঝাই, যেমন হচ্ছে ভালো রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকা লাগবে, দুর্নীতি ফ্রি পরিবেশ থাকতে হবে, উদ্যোক্তাদের ভালো পরিবেশ দিতে হবে, শ্রমিকদের ভালো কাজের পরিবেশ দিতে হবে। এগুলো যদি আমরা কনফার্ম করতে পারি তাহলে কি হবে? আমাদের দেশের শিল্পের সমস্যাগুলোর সমাধান হবে। তাহলে আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, যে বাংলাদেশের শিল্পের সমস্যা কি এবং এর সমাধানগুলো কি কি। এখন আমরা বাংলাদেশের কুটির শিল্প নিয়ে আলোচনা করব। কুটির শিল্পের সংজ্ঞাটা কি? কুটির শিল্প বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের গ্রাম অঞ্চলে মোটামুটি একটা পরিবারের মধ্যে যে শিল্পটা গড়ে ওঠে, মোটামুটি 5 লক্ষ টাকা বিনিয়োগের মধ্যে যে শিল্প কারখানা গড়ে এবং 20 জন শ্রমিক, সর্বাধিক 20 জন শ্রমিক কাজ করে, সেটাকে বলা হয় কুটির শিল্প। সাধারণত মালিকের গ্রামে স্থাপিত হয় এবং পরিবারের সদস্যদের সাহায্যে এর উৎপাদন কাজ পরিচালিত হয়। শিল্পনীতিতে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ অনূর্ধ্ব 5 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকার মধ্যে যে বিনিয়োগ, সেগুলোকে আমরা কি বলবো? কুটির শিল্প বলবো। এই কুটির শিল্পগুলো কি কি হতে পারে? যেমন হস্তচালিত তাঁত শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, মৃৎ শিল্প, বাঁশ ও বেত শিল্প, কাষ্ঠ শিল্প, বিড়ি শিল্প প্রভৃতি আমাদের দেশের কুটির শিল্পের উদাহরণ। অর্থাৎ আমাদের দেশের গ্রাম অঞ্চলে যে বাঁশ দিয়ে তৈরি করা হয় খোঁচা, ডালা, এগুলি হচ্ছে কুটির শিল্প। তাহলে এই কুটির শিল্প মনে রাখার বুদ্ধি হচ্ছে যে সর্বাধিক কত? অনূর্ধ্ব 5 লক্ষ টাকা বিনিয়োগ হবে এবং সর্বোচ্চ 20 জন শ্রমিক কাজ করতে পারে। এইরকম শিল্পকে বলা হয় কুটির শিল্প। সাধারণত পরিবারের সদস্যদের মাধ্যমেই এই শিল্পটা কাজ হয়। এই প্রশ্নটা তোমাদের থাকবে যে বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের ভূমিকা অথবা গুরুত্ব।
আসলে ভূমিকা আসলেও এই পয়েন্টগুলো দিয়ে তোমরা আলোচনা করতে পারবা, এবং গুরুত্ব আসলেও একই জিনিস শুধু ঘুরাই লিখলেই হবে। দেখো, কর্মসংস্থানের সুযোগ, তোমরা জানো বাংলাদেশে বেকার সমস্যা প্রকট, এখন প্রকট না? এই যদি বাংলাদেশে এই বেকার সমস্যা রোধ করতে, বেকার যে সমস্যা, এই সমস্যাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে কুটির শিল্প ব্যাপক ভূমিকা রাখতে পারে। কুটির শিল্পের কারণে আমরা ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। নারীদের জন্য কর্মসংস্থান, আমাদের দেশের এখনো নারীরা বাইরে যে কাজ করতে চায় না, আমরা যদি কুটির শিল্পের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি বাড়িতেই, তাহলে কি হবে, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। আত্মকর্মসংস্থানের ব্যবস্থা, আমরা যে আমাদের দেশের গ্রাম অঞ্চলে যে সবাই লেবার দেয়, শ্রমিক হিসেবে কাজ করে, তারা যদি কুটির শিল্পে কাজ করে তাহলে তাদের কি হবে, একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরপরে দেখো, আমাদের দেশে এমনিতেই গ্রাম অঞ্চলে কৃষিভিত্তিক সমাজ, সেখানে এমনিতেই সবাই কৃষি কাজ করে। আমরা যদি কুটির শিল্প পাশাপাশি কুটির শিল্পকে উজ্জ্বল রাখতে পারি তাহলে কি হবে, তাদের অতিরিক্ত আয় অর্জন হবে। অর্থাৎ কুটির শিল্পের মাধ্যমে তারা কি করতে পারে, কৃষির পাশাপাশি আর একটা অতিরিক্ত আয় বর্ধক একটা ইনকাম শিল্প গড়ে তুলতে পারে। কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস, আমাদের দেশের অধিক জনসংখ্যার দেশ, সবাই যদি কৃষির উপর নির্ভরশীল হয় তাহলে কৃষিতে অত্যাধিক চাপ সৃষ্টি হয়। সে কারণে কি করা লাগবে, কুটির শিল্পে যদি আমরা ভালো করতে পারি তাহলে কৃষিতে কি হবে, জনসংখ্যার চাপ হ্রাস পাবে। উপজাত দ্রব্যের ব্যবহার, বড় বড় শিল্প কারখানার অনেক কিছু ছাড় পাওয়া যায় যেগুলি ওই শিল্প কারখানায় লাগে না, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কুটির শিল্প তৈরি করতে পারি। আমরা জানো যে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে এখন ভালো, গার্মেন্টস শিল্পের অনেক উপজাত জিনিস আছে, যেমন একটা ছাট কাপড়, এগুলো দিয়ে আমরা কুটির শিল্পে অনেক কিছু করতে পারি। দেশজ যে সমস্ত কাঁচামাল আছে, যেমন এই যে একটু আগে বললাম যে বাঁশ, এটা আমাদের দেশীয় কাঁচামাল, এই বাঁশ দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, খোঁচা, বেড়া, তারপরে কুলা। এই যে কুটির শিল্পের মাধ্যমে আমরা কি করতে পারি, দেশীয় কাঁচামালের ব্যবহার করতে পারি। জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটাকে বলা হয় জীবনযাত্রার মান উন্নয়ন। যেমন আমাদের আগে রাস্তাঘাট ভালো ছিল না, এখন ভালো হচ্ছে। আগে ঘরবাড়ি কাঁচা ছিল, এখন ভালো ঘরবাড়ি হচ্ছে। আগে বিদ্যুৎ ছিল না, এখন হচ্ছে। এই যে জীবনযাত্রার মান উন্নয়ন, এই জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে কুটির শিল্প ব্যাপক ভূমিকা পালন করে। ভোক্তাদের বহুমুখী চাহিদা পূরণ, ভোক্তা মানে কি, আমরা যারা কনজিউম করি, যেগুলো আমরা ভোগ করি, ভোক্তা হচ্ছে যারা ভোগ করে। এই ভোক্তাদের বহুমুখী চাহিদা পূরণে কি করে, কুটির শিল্প ব্যাপক ভূমিকা পালন করে। কর্মমুখী পরিবেশ সৃষ্টি, এই বেকারত্বের হাত থেকে রক্ষা পেয়ে সমাজে একটা কর্মমুখী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই কুটির শিল্প। দারিদ্রতা লাঘব, আমাদের দেশের দারিদ্র নির্ভর দেশ, এখানে দারিদ্রতা হার বেশি। আমরা যদি কুটির শিল্পকে ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে কি হবে, আমাদের দেশের দারিদ্রতা লাঘব পাবে বা দরিদ্রতা হ্রাস পাবে। গ্রামীণ অর্থনীতির বিকাশ, গ্রাম নির্ভর যে অর্থনীতি আমাদের দেশে আছে, এখানে বৃহৎ শিল্প বা মাঝারি শিল্প নেই বললেই চলে, এগুলো শহর কেন্দ্রিক। সেজন্য আমরা যদি গ্রাম নির্ভর শিল্প কারখানা গড়ে তুলি, অর্থাৎ কুটির শিল্পের বিকাশ করতে পারি, তাহলে কি হবে, আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির একটা ভালো বিকাশ ঘটবে। এবার আসে একটা ঐতিহ্যের ব্যাপার আছে, দীর্ঘকাল ধরে কুটির শিল্প, ঘরে তৈরি বাঁশ বেতের প্রচলন আমাদের দেশে আছে। ঘরে মৃৎশিল্প, বিশেষ করে মাটির জিনিস তৈরি করা, আমাদের দেশে গ্রামাঞ্চলে দেখবে মাটির প্লেট, হাঁড়ি, পাতিল প্রভৃতি তৈরি করে, এটা হচ্ছে আমাদের একটা জাতীয় ঐতিহ্যের অংশ। এই কুটির শিল্পের মাধ্যমে আমরা কি করি, এই বিভিন্ন জাতীয় ঐতিহ্য সংরক্ষণ করি। এরপরে আসে বৈদেশিক মুদ্রা অর্জন, আমাদের দেশের কুটির শিল্প এখন বিদেশে রপ্তানি করে আমরা কি করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সুষম উন্নয়ন, আমাদের দেশে কি হয়, গ্রামের, এবার আসো, শুনতে পাচ্ছ না তোমরা? জি স্যার। শোনা যাচ্ছে তো? এরপরে আসে মুদ্রাস্ফীতির চাপ হ্রাস, তোমরা জানো যে যখন মানুষের টাকার মান কমে যায় এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। কি বলা যায়, স্যার আরেকবার মুদ্রাস্ফীতি। বলেন। আচ্ছা, শুরু কি থেকে আবার বলবো বললেন? যে বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের ভূমিকাটা আমরা পড়ছিলাম। তো প্রথমে আমরা কি বললাম, যে জাতীয় ঐতিহ্য সংরক্ষণ। জাতীয় ঐতিহ্য সংরক্ষণ মানে হচ্ছে যে আমাদের দেশে দীর্ঘকাল ধরে যে ঐতিহ্য চলে আসতেছে, যে বাড়িতে বসে এই যে কুলা বানানো বাঁশ দিয়ে, তারপরে মাটির তৈরি যেমন হাঁড়ি পাতিল বানানো, এটা একটা আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা যদি কুটির শিল্প চালু রাখতে পারি তাহলে আমাদের কি হবে, জাতীয় ঐতিহ্যের একটা সংরক্ষণ হবে। এরপরে বললাম যে কুটির শিল্পের পণ্য বিদেশে যদি আমরা রপ্তানি করি তাহলে কি হবে, বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বললাম সুষম উন্নয়ন। সুষম উন্নয়ন হচ্ছে হলো গ্রাম আর শহরের মধ্যে কি আছে, আমাদের দেশে একটা বৈষম্য আছে।
শহরে বড় বড় শিল্প কারখানা থাকার কারণে শহরের উন্নয়ন ব্যাপক হারে হচ্ছে, কিন্তু গ্রামের উন্নয়ন সেভাবে হচ্ছে না। আমরা যদি কুটির শিল্পের বিকাশ করতে পারি তাহলে কি হবে, গ্রামের উন্নয়ন হবে, শহরের উন্নয়ন হবে। এই জন্য বলা হয়েছে সুষম উন্নয়ন। এবার আসো মুদ্রাস্ফীতির চাপ হ্রাস। মুদ্রাস্ফীতি কখন হয়, যখন টাকার মানটা কমে যায়। আমাদের দেশে টাকার মান কখন কমে যায়, যে 1 কেজি চাল কিনতে অনেকগুলো টাকা লাগে। আমরা যদি কুটির শিল্পের বিকাশ করতে পারি তাহলে কি হবে, মুদ্রাস্ফীতির চাপটা কমে যাবে। পরিবেশ দূষণ রোধ। বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশ দূষণ হয়, সেখানে কালো ধোঁয়া নির্গত হয়, কিন্তু কুটির শিল্পের কোনো পরিবেশ দূষণ রোধ হয় না। বাঁশ দিয়ে যদি কোনো দ্রব্য আমরা তৈরি করি সেখানে পরিবেশের কোনো ক্ষতি হয় না। মাটি দিয়ে যদি কোনো শিল্প আমরা তৈরি করি তাহলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এই জন্য কুটির শিল্পের কারণে পরিবেশ দূষণ হয় না, উল্টা পরিবেশ দূষণ রোধ করা যায়। এরপরে আয়ের সুষম বন্টন, এটা তো বললামই যে গ্রামীণ আয় আর এই যে শহরের যে আয়ের যে বৈষম্য আছে এটার একটা সুষম বন্টন হয় হচ্ছে কুটির শিল্পের মাধ্যমে। এবার আসো স্বকর্মসংস্থান। কুটির শিল্পের মাধ্যমে কি হয়, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে লেখাগুলা? জি স্যার। কর্মসংস্থানের সৃষ্টি হয় কুটির শিল্পের মাধ্যমে, যে আমরা সবাই চাকরির স্যার আশায়। এগুলো কি হচ্ছে কুটির শিল্পের ভূমিকা গুলো? হ্যাঁ, কুটির শিল্পের ভূমিকা লেখাই তো, পড়াচ্ছি তো কুটির শিল্পের ভূমিকা। আচ্ছা, অসুবিধা নেই, আমি আবার শুরু থেকে আরেকবার রিপিট করে তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে শুনো, খালি কথা বলবো না। জি স্যার। স্বকর্মসংস্থান অর্থাৎ নিজের কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসো সময়ের পূর্ণ ব্যবহার। আমরা কি করি, দেখবি যে গ্রামের মানুষ সারাদিন কাজ করে, রাতে আবার জাল বুনে, সুতা দিয়ে জাল বুনে না, তারপরে পাট দিয়ে দড়ি বানায়। অর্থাৎ সময়ের পূর্ণ সদ্ব্যবহার করে কুটির শিল্পের মাধ্যমে। অথবা রাতে বসে বসে বাঁশের কাজ করে, অথবা রাতে বসে বসে মাটির কাজ করে, দিনে কৃষি কাজ করে। অর্থাৎ সময়ের যে পূর্ণ সদ্ব্যবহার কুটির শিল্পের মাধ্যমে হয়। বর্ণহীন সময় নিয়োগ, অর্থাৎ যে সময়ে তোমার কোনো কাজ থাকে না সেই সময় আমরা কুটির শিল্পে কাজ করতে পারি, এর ফলে অর্থনৈতিক চাকাটা সচল থাকে। এরপরে আসো অসুবিধা কবলিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান। অর্থাৎ যেখানে অবকাঠামো নাই, বিলের মধ্যে একবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখানে রাস্তাঘাট নাই, সেই সমস্ত জায়গায় যদি আমরা কুটির শিল্পের বিকাশ করতে পারি তাহলে কি হবে, আমাদের অর্থনীতি ভালো হবে। এবার আসো স্বল্প মূলধন প্রয়োজন। কুটির শিল্পে আমি বললাম তো অনধিক মাত্র 5 লক্ষ টাকা, সর্বোচ্চ 5 লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। অর্থাৎ খুব অল্প টাকার মধ্যে আমরা কুটির শিল্প তৈরি করতে পারি। এবার আসো কুটির শিল্পে আমরা কি করতে পারি, রুচি মাফিক উৎপাদন করতে পারি। অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুযায়ী, আমাদের রুচি অনুযায়ী পণ্যদ্রব্য আমরা উৎপাদন করতে পারি। আমরা মাটি দিয়ে যদি আমার যে কোনো জিনিস আমার রুচি উৎপাদন করতে পারবো, আমরা সুতা দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে পারবো, আমরা পাটজাত পণ্য দিয়ে যে কোনো দড়ি, যে কোনো কিছু আমার রুচি মাফিক উৎপাদন করতে পারবো। জাতীয় ঐতিহ্য সংরক্ষণ তো পড়াইছি। অতিরিক্ত আয়, এটা তো বললাম যে আমাদের দেশের লোকজন ম্যাক্সিমামই কৃষি কাজ করে, আমরা যদি কুটির শিল্পের মাধ্যমে করতে পারি সেটা আমাদের অতিরিক্ত আয় হবে এবং অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করে। কুটির শিল্প কি করে, আমাদের অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করে। ধন্যবাদ। এখন দেখো আজকে আসলে আমরা পড়তেছিটা কি, আজকে আমরা আলোচনা করতেছি, প্রথমে বললাম যে আমরা বাংলাদেশের শিল্প নিয়ে আজকে কথা বলবো। দেখো প্রথমে আমি বলি যে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে চাইছি। আমরা শিখতে চাইছি যে শিল্পের শ্রেণী বিভাগ, অর্থাৎ শিল্প কত প্রকার, কি কি, এটা আমরা আজকে ক্লাস শেষে জানতে পারবো। তারপর বললাম যে বাংলাদেশের শিল্পের সমস্যাগুলো কি কি এবং কিভাবে আমরা এর সমাধানগুলো করব। এরপর আসো বাংলাদেশের অর্থনীতি কুটির শিল্পের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব। এটাই ছিল আমাদের আজকে ক্লাসের টার্গেট, ঠিক আছে? তো সেখানে আমি শুরুতেই বলছি যে শিল্প আসলে কি। শিল্প হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি করা হয়, একটা দ্রব্যকে প্রথমে মাধ্যমিক দ্রব্যে পরিণত করা হয়, সেখান থেকে একটা চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে একটা কাঁচামালকে আমরা চূড়ান্ত দ্রব্যে পরিণত করি সেটাকে শিল্প বলে। যেমন উদাহরণ দিলাম যে প্রথমে আমরা কি করি, তুলা তুলা উৎপাদন করি, তুলার থেকে কি করি, সুতা উৎপাদন করি, সুতার থেকে কি করি, কাপড় উৎপাদন করি। তাহলে এখানে আমাদের তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, সুতা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, কাপড় হচ্ছে চূড়ান্ত দ্রব্য। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় শিল্প। অর্থাৎ যে প্রক্রিয়ায় কি করা হয়, প্রাথমিক দ্রব্য থেকে একটা চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয়, তাকে বলা হয় হলো শিল্প। মাধ্যমিক দ্রব্য, সেটাকে বলা হয় শিল্প। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। লেখাটা কি দেখতে পাচ্ছ তোমরা? শিল্প কাকে বলে? হ্যাঁ স্যার পাচ্ছি। এবার জি স্যার। শ্রেণী বিভাগ।
দুইটা ভিত্তিতে শিল্পের শ্রেণী বিভাগ করা যায়। কয়টা ভিত্তি? দুইটা। একটা হচ্ছে আকার অনুযায়ী আর একটা হচ্ছে কাঠামো অনুযায়ী। আকার আকার অনুযায়ী, সাইজ। এখন যদি বলো যে ফয়সাল স্যার অনেক মোটা, এটাকে বলা হয় আকার। কাঠামো অনুযায়ী। প্রথমটা হলো আকার, হলো মানুষের সাইজটা কিরকম মনে থাকবে? তাহলে আকার অনুযায়ী শিল্প হলো 3 প্রকার। কি কি? বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। আবার বলো আমার সাথে, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। হ্যাঁ, বৃহৎ শিল্প হলো যেখানে কি করা হয়, 30 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয় এবং 250 জনের অধিক শ্রমিক কাজ করে। 250 মানে 250 জনের অধিক শ্রমিক কাজ করে, সেটাকে কি বলে? বৃহৎ বৃহৎ শিল্প। শিল্প। তাহলে দুইটা বৈশিষ্ট্য মনে রাখা লাগবে। কয়জন শ্রমিক কাজ করতে পারে? 250 জন। আর কত টাকা বিনিয়োগ করবে? 30 কোটি। মনে থাকবে? 30 কোটি টাকার হ্যাঁ উপরে। হ্যাঁ। আর মাঝারি হলে অবশ্যই 30 কোটি টাকার নিচে হবে, 10 কোটি টাকা থেকে 30 কোটি। আর শ্রমিক কত হবে? 250 জনের কম। মনে থাকবে? কম। এটা কিন্তু যে তোমাদের জি স্যার। যে আসবে ছোট প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, যে মাঝারি শিল্প কাকে বলে, বৃহৎ শিল্প কাকে বলে, এইটুকু লিখলেই হবে। তাহলে 250 জনের কম শ্রমিক থাকবে এবং 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকার মধ্যে বিনিয়োগ হবে। এবার আসে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা। আর সর্বোচ্চ 20 জন শ্রমিক কাজ করবে। কয়জন শ্রমিক কাজ করবে? 20 জন শ্রমিক কাজ করবে। 20 জন। হ্যাঁ। আর এই ক্ষুদ্র শিল্পের একটা অংশ হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্পটা হচ্ছে ঘরে তৈরি, সর্বোচ্চ 20 জন শ্রমিক থাকবে, কিন্তু সাধারণত পরিবারের সদস্যরা এর মধ্যে থাকে এবং 5 লক্ষ টাকা, সর্বোচ্চ 5 লক্ষ টাকা বিনিয়োগ করে, সেটাকে বলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্প। এবার আসো কাঠামো অনুযায়ী। কাঠামো অনুযায়ী শিল্প হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ভোগ্যদ্রব্য শিল্প, আর একটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য শিল্প, আর একটা হচ্ছে মূলধনী দ্রব্য শিল্প। যে সকল শিল্প কারখানা কি করে, সরাসরি মানুষ যে দ্রব্যগুলো ভোগ করে, ধরো ধরো চিনি, সাবান, এই সমস্ত শিল্প দ্রব্য যেগুলি উৎপাদন করে, যেগুলি মানুষ সরাসরি ভোগ করে, সেগুলোকে হলো ভোগ্য দ্রব্য শিল্প। আর মাধ্যমিক দ্রব্য শিল্প হচ্ছে প্রাইমারি শিল্প থেকে মাঝারি ধরনের শিল্প যারা উৎপাদন করে, সেগুলোকে হচ্ছে, যেমন দেখো এই যে সুতা, একটু আগে বললাম যে তুলা থেকে সুতা সৃষ্টি করে, এগুলোকে বলা হয় মাধ্যমিক দ্রব্য শিল্প। কারণ সুতা হচ্ছে একটা মাধ্যমিক, প্রথমে তুলা, তারপরে সুতা, তারপরে কাপড়, এর মধ্যে যেটা, সেটার নাম কি? সুতা না? এই মাধ্যমিক যে সমস্ত দ্রব্য, যে সমস্ত শিল্প কারখানা তৈরি করে, সেগুলোকে বলা হয় মাধ্যমিক দ্রব্য শিল্প। আর মূলধনী দ্রব্য শিল্প, যে সমস্ত শিল্প কারখানা মূলধনী দ্রব্য তৈরি করে, সেগুলোকে বলা হয় মূলধনী দ্রব্যের শিল্প। মূলধনী দ্রব্য কোনগুলি? যেগুলি পরবর্তীতে শিল্প উৎপাদনে ব্যবহৃত হয়, যেমন ভূমি, যন্ত্রপাতি, কাঁচামাল। বাংলাদেশের যেমন জয়দেবপুরে মেশিন ও টুলস ফ্যাক্টরি আছে, চিটাগাঙে স্টিল ফ্যাক্টরি আছে। এগুলোতে কি করা হয়? এমন দ্রব্য উৎপাদন করা হয় যেগুলো আবার শিল্প শিল্প উৎপাদনে ব্যবহৃত হয়। যেমন মেশিন কি করে? আমরা যে সমস্ত কারখানা মেশিন বানায়, তারা আসলে মূলধনী দ্রব্য তৈরি করে। মূলধনী দ্রব্য কেন? এই মেশিনটা পরবর্তীতে আবার শিল্প উৎপাদনে ব্যবহৃত হবে। এগুলো হচ্ছে শিল্পের প্রকারভেদ। তারপরে আমরা শিখছি যে বাংলাদেশের শিল্পের আসলে সমস্যাগুলো কি কি। সেখানে আমরা আলোচনা করছি যে দেশীয় অর্থনীতির আয়তনটা খুব ছোট। আমাদের দেশের অর্থনীতির আয়তন অনেক ছোট, যেহেতু মানুষের সঞ্চয় কমার কারণে বিনিয়োগ কম। তারপরে বলছি যে আমাদের দেশে পাটজাত দ্রব্যের হ্রাসমান চাহিদা, এখন আমাদের দেশের লোকজন আর পাটজাত পণ্য ব্যবহার করে না। এরপরে ভালো উদ্যোক্তা নাই, ভালো শিল্প কারখানা এই কারণে গড়ে উঠতেছে না। তারপরে টাকার অভাব, অর্থ সংস্থান নাই। এরপরে আসলে আমাদের দেশের অর্থনীতির অবকাঠামোগুলো দুর্বল। তারপর মানব সম্পদ, অর্থাৎ মানব সম্পদ আমাদের অনেক আছে, মানুষ অনেক আছে, কিন্তু মানব সম্পদ নাই, দক্ষ মানুষ নাই। দক্ষ মানুষ না থাকার কারণে আজকে আমাদের মতো দেশে, গরিব দেশেও পার্শ্ববর্তী দেশ থেকে লোকজন, শ্রমিক নিয়ে আসতে হয়। যদি দক্ষ শ্রমিক থাকতো তাহলে বাইরে থেকে লোক আনা লাগতো না। এরপরে আমাদের প্রযুক্তি ভালো নাই, আমরা এখনো মান্ধাতার আমলে চাষবাস করি, এখন আমরা হাত দিয়ে ধান লাগাই, এখন আমরা হাত দিয়ে মানে মানুষ শ্রমিক ব্যবহার করি শিল্প কারখানায়। এখন আমরা রোবটের প্রচলন করতে পারিনি, আমাদের প্রযুক্তি নাই। রোবট যদি থাকতো, দেখা যায় 100 শ্রমিকের কাজ একটা রোবট করতে পারতো, কিন্তু আমাদের দেশে এখনো সেভাবে প্রযুক্তির বিস্তার ঘটে নাই। এছাড়া আমাদের দেশে কি থাকে, কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ লেগেই থাকে। এই বেতন বাড়াও, গার্মেন্টস এর শ্রমিকরা হরতাল করে, অবরোধ করে। এই শ্রমিক অসন্তোষ কি করে, বাংলাদেশ শিল্পের একটা অন্যতম সমস্যা। এখন আমরা এতক্ষণ কি করলাম, বাংলাদেশের শিল্পের সমস্যাগুলো আলোচনা করলাম। এবার কি করবো আমরা, এই যে সমস্যাগুলো, এগুলোর সমাধান আমরা আসলে কিভাবে করতে পারি। দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা বৃদ্ধি করতে পারি, অর্থাৎ জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে বাংলাদেশ কি করবে, শিল্পে উন্নতি হতে পারবে, শিল্প উন্নত হতে পারবে। তারপরে উদ্যোক্তা ভালো গড়ে তুলতে হবে, আমাদের দেশে ভালো উদ্যোক্তার অভাব, আগেই বলছি, এজন্য ভালো উদ্যোক্তা গড়ে তোলা লাগবে।
অর্থ সংস্থানের ব্যবস্থা করা লাগবে। অর্থাৎ টাকার অভাবে আমাদের দেশে শিল্প কারখানাগুলো ভালো করতে পারতেছে না। আমরা যদি ভালো অর্থ সংস্থান করতে পারি তাহলে এগুলো আরো ভালো করবে। অবকাঠামোগত উন্নয়ন, দেশের যে রাস্তাঘাট, বিদ্যুৎ, কলকারখানা এগুলোর উন্নয়ন করতে হবে। আমাদের দেশের মানব সম্পদের উন্নয়ন করা লাগবে, প্রযুক্তির উন্নয়ন করতে হবে, শ্রমিক অসন্তোষ দূর করা লাগবে, শিল্প উন্নয়নের পরিবেশ ভালো করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি আমাদের দেশের কি হবে, শিল্পের যে সমস্যাগুলো আছে এগুলো দূর হবে। এরপরে আসো যে প্রশ্নটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুটির শিল্প। প্রথমে তোমাদেরকে বলছি যে সাধারণত গ্রামে স্থাপিত হয় কুটির শিল্প এবং পরিবারের সদস্যদের সাহায্যে উৎপাদন কাজে পরিচালিত হয়। যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ অনূর্ধ্ব 5 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকার মধ্যে বিনিয়োগ হয়, সেগুলোকে কি বলা হয়, কুটির শিল্প বলা হয়। বাংলাদেশের দেখো গ্রামে কুটির শিল্প আছে, যেমন বাঁশ ও বেত শিল্প, কাঠ শিল্প, বিড়ি শিল্প, মৃৎ শিল্প। তোমরা যদি দেখো যে হাঁড়ি পাতিল তৈরি করে বসে বসে, তারপরে বাঁশ দিয়ে বিভিন্ন শিল্প কারখানা বাংলাদেশের গ্রামে আছে, এগুলোকে বলা হয় কুটির শিল্প। এখন তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। এক্ষেত্রে হ্যাঁ গুরুত্ব, এখানে আমরা শিখলাম কি কি, যে কুটির শিল্পের কারণে কি হয়, আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলের নারীদের, গ্রাম অঞ্চলের নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা, অতিরিক্ত আয় অর্জন, কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস, উপজাত দ্রব্যের ব্যবহার, দেশীয় কাঁচামালের ব্যবহার, জীবনযাত্রার মান উন্নয়ন, ভোক্তাদের কাছে বহুমুখী চাহিদা পূরণ, কর্মমুখী পরিবেশ সৃষ্টি, দারিদ্র্য লাঘব, গ্রামীণ অর্থনীতির বিকাশ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা অর্জন, সুষম উন্নয়ন, মুদ্রাস্ফীতির চাপ হ্রাস, পরিবেশ দূষণ রোধ, আয়ের সুষম বন্টন। এরপরে আলোচনা করলাম স্বকর্মসংস্থান, সময়ের পূর্ণ ব্যবহার, বর্ণহীন সময় নিয়োগ। বর্ণহীন সময় মানে যে সময়টা আমাদের দেশে কাজ থাকে না, বর্ষাকাল, বসে বসে কাজ নাই, তখন এই সময়টা আমরা কুটির শিল্পে বিনিয়োগ করতে পারি। অসুবিধা কবলিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, যেখানে আমরা এখনো ভালো অবকাঠামো তৈরি করতে পারিনি, সেই সমস্ত এলাকায় কি করতে পারি, আমরা কুটির শিল্পের মাধ্যমে তাদের অবস্থার উন্নত করতে পারি। এবং মূলধনের প্রয়োজন কম, যেহেতু আমাদের দেশে মূলধনের অভাব, সেজন্য স্বল্প মূলধনে কুটির শিল্প আমরা গড়ে তুলতে পারি। এরপরে বললাম যে ব্যক্তি রুচি মাফিক পণ্য উৎপাদন করা যায় কুটির শিল্পের মাধ্যমে, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ করা যায়, কৃষিকাজের বাইরে অতিরিক্ত আয় উৎপাদন করা যায় এবং অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এখন আমি প্রশ্ন করব, দেখি কে কে পারো। প্রথমে আমরা বলি শিল্প কাকে বলে, বলো কে পারবে, হাত তুলবা যে শিল্প পারবো স্যার আমি। বলো শিল্প, সোমা বলো শিল্প বলতে কি বুঝো? বলো সোমা, বলো শিল্প, শিল্প বলতে কি বুঝো? স্যার বলবো, বলো। কোনো কাঁচামাল থেকে প্রাথমিক দ্রব্য, হ্যালো, বলো বলো। কোনো কাঁচামাল থেকে প্রাথমিক দ্রব্য থেকে চূড়ান্ত দ্রব্য থেকে মাধ্যমিক দ্রব্যে রূপান্তর করাকেই শিল্প বলে। অর্থাৎ শিল্প হচ্ছে এমন একটা প্রক্রিয়া, শিল্প হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি করা হয়, যে কোনো প্রাথমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয়, যে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে পরিণত করা হয়, মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত হয়। অর্থাৎ যে পদ্ধতি প্রক্রিয়ায় চূড়ান্ত দ্রব্য তৈরি করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় শিল্প। আকার অনুযায়ী শিল্প কয় প্রকার, কৃষ্ণা বলতে পারবা? 3 প্রকার। কি কি বলো? বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। সংজ্ঞাগুলো বলতে পারবা? বৃহৎ শিল্প কাকে বলে? যে শিল্প কারখানায় 30 কোটি টাকা বিনিয়োগ থাকে এবং 250 জন শ্রমিক কাজ করে, সেটাই হচ্ছে বৃহৎ শিল্প। যে সমস্ত শিল্প কারখানায় সাধারণত 30 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয় এবং 250 জনের বেশি শ্রমিক কাজ করে, সেটাকে বলা হয় বৃহৎ শিল্প। আর যে সমস্ত শিল্প কারখানার, এরপরে মাঝারি শিল্প বলতে কি বুঝো, ফারানা পারবে নাকি? জি স্যার। মাঝারি শিল্প, মাঝারি শিল্প